আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবকরা, আমাদের বিগত যে 3টে ক্লাস হয়েছে মাধ্যমিক 2022কে রেখে, আমাদের চ্যানেল দ্য কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে যে আমরা প্রয়াসটা নিয়েছি, ওখানে আমরা খুব সুন্দর রেসপন্স পেয়েছি আপনাদের থেকে, স্টুডেন্টদের থেকেও। তাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রায়নগর ইউনিয়ন হাই স্কুলের ইংরেজি শিক্ষক মহাশয় রামকৃষ্ণ দত্ত স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল দ্য কিউরিওসিটির পক্ষ থেকে। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও স্কুল ছুটির পরে আমাদের দিকে টাইম দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন স্টুডেন্টদের স্বার্থে। তো আপনাকে এই যে সামনে মাধ্যমিক পরীক্ষা 2022, আমাদের ভাই বোনেরা জীবনে প্রথম পরীক্ষা দিতে যাবে, তাই আপনার কিছু উপদেশ, কিছু টিপস, কিছু কোশ্চেন নিয়ে আপনি যদি স্টুডেন্টদের স্বার্থে কিছু বলেন, তাহলে আমাদের স্টুডেন্টরা অনেক উপকৃত হবে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে আমাদের এই প্রয়াসটাও কিছুটা সাপোর্ট। নমস্কার। তো আমাকে গুরু দায়িত্ব দিয়েছে আমাদের কিউরিওসিটি সংবাদ বার্তা। তো প্রথমেই আমি যে মিশন শুরু করেছে কিউরিওসিটি সংবাদ বার্তা, মিশন অন এডুকেশন, তো সেটাকে প্রথমেই আমি সাধুবাদ জানাই। তার আগে আমি একটু বলি, এই কিউরিওসিটি সংবাদ বার্তা এই এডুকেশনের উপরে যে কাজ শুরু করেছে, তার আগে থেকেই আমি পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি ওনাদের সঙ্গে অ্যাটাচ। বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম, অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এনাদেরকে পেয়েছি, ডাকে সাড়া পেয়েছি খুব সুন্দরভাবে, একেবারে প্রফেশনালি। আমি বলবো না যে অনলি ফর আর্নিং মানি দে ব্রডকাস্ট দ্য নিউজ, এটা তাদের মিশন নয়। আমি রিয়েলাইজ করেছি তারা সংবাদ মাধ্যমের যেটা দায়িত্ব হওয়া উচিত, একেবারে ইম্পার্সিয়ালি, নিরপেক্ষভাবে সমাজের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন সেগমেন্টের খবর এনারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেন, তুলে ধরেন, তাতে মানুষ উপকৃত হয়। নিঃসন্দেহে ভালো একটা ইউটিউব চ্যানেল, প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি যে এর আগেও আমি পেয়েছি, এনাদেরকে পাশে পেয়েছি, সত্যজিৎ, লক্ষ্মীকান্ত পেয়েছি, খুব সুন্দর এনাদের পরিবেশনা। সাথে আবার আমাকে সুযোগ করে দিয়েছে এই এডুকেশনের উপরে, যে আগামী 2022-এর যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, তার উপরে ছেলে মেয়েদেরকে শুধুমাত্র নট অনলি টু স্কোর এ বেটার মার্কস, শুধুমাত্র ভালো মার্কস পাওয়ার জন্যই নয়, সামগ্রিক একটা কম্প্রিহেন্সিভ একটা ডিসকাশনের প্ল্যাটফর্ম তৈরি করেছে এখানে। তো আই এম রিয়েলি ভেরি প্রাউড টু বি হিয়ার টু সে সামথিং অন দেয়ার মিশন। তো তাই বলি, আপনারা সবাই এই চ্যানেলকে, এরা মানে একেবারে অনেস্টলি আমি বলছি, কোনো রকম মানে ইনকামের ধার না ধরেই হ্যাঁ, শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনারা দেখুন, আমাদের পাশে থাকুন, থেকে এই প্ল্যাটফর্মটাকে আরও স্ট্রং করুন, তাহলে সমাজের আরও অনেক উপকার হবে। কারণ আমরা জানি যে সংবাদ মাধ্যম যদি ঠিকঠাক করে খবর পরিবেশন না করে, তাহলে সমাজের অবস্থা কঙ্কালসার হয়ে যায়। তো সে বিষয়ে আমি আর যাচ্ছি না। আজকে আমি মূল আমাদের যে বিষয়, সেই বিষয়ে আমি ঢুকে যাচ্ছি যে আগামী মাধ্যমিক পরীক্ষা 2022-এর যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার প্রেক্ষাপটে ছেলে মেয়েদেরকে কিছু এনকারেজিং ওয়ার্ডস, উৎসাহিত করবার জন্য কিছু কথাবার্তা, অবশ্যই কিছু কিছু কথাবার্তা, সিলেবাসের মধ্যে থেকে কিছু কথাবার্তা আমি বলবো। তো প্রথমে আমি বলি যে মানব সভ্যতার ইতিহাসে আমরা এই প্রথম এমন একটা পরিস্থিতির মুখোমুখি হলাম, সৌজন্যে কোভিড-19 অর্থাৎ নভেল করোনা ভাইরাস। প্রায় 2 বছর ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে ক্লাসরুম টিচিং, স্কুল ক্লাসরুম টিচিং, হ্যাঁ, যে স্কুল ক্লাসরুম টিচিং থেকে বঞ্চিত ছিল এবং রোগের ভয়ে বাড়িতে আবদ্ধ ছিল। সেই আবদ্ধ থাকার কারণে বিভিন্ন রকম, অনেক ছেলে মেয়ে আছে আমি জানি, বিভিন্ন রকম ব্যাড হ্যাবিটে তারা অ্যাডিক্টেড হয়ে যায়।
ফলে তারা পড়াশুনোর যে মূল স্ট্রিম, সেই মূল স্ট্রিম থেকে তারা কিন্তু সরে গিয়েছে, ফোকাস তাদের হারিয়ে গিয়েছে। অনেক ভালো ভালো ছেলেও কিন্তু ডিরেলড হয়ে গিয়েছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। মানে মানসিক চাপ, একদম মানসিক চাপ। অবশ্য তাদেরও করার কিছু নাই, তারা এই মানসিক চাপ, রোগ জ্বালার চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার জন্য কিছু একটা ওয়ে আউট খুঁজছিল, ফর এন্টারটেনমেন্ট। পাশে মোবাইল পেয়েছে, টিভি পেয়েছে, যাই হোক তারা হয়তো মানে স্টুডেন্টদেরকে পুরো দোষ দেওয়া যাবে না, আমি বলবো না পুরো দোষ দেওয়া যাবে না, এটা সিচুয়েশানের শিকার তারা হয়েছে। বাট আলটিমেটলি আমাদের তো স্বীকার করেই নিতে হবে যে তাদের যে মূল কাজ পড়াশোনা করা, পড়াশোনা করে বড় হওয়া, বড় হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করা, সেই কাজ থেকে তারা কিন্তু যতটা এগিয়েছিল বেশ কয়েক পা তারা পিছনে চলে গিয়েছে। ফলে এই মুহূর্তে তাদেরকে মেন্টালি বুস্ট আপ করাটা খুব জরুরি। মেন্টালি বুস্ট আপ যদি আমরা করতে পারি, তাহলে তাদেরকে যদি আবার সেই পুনরায় আগের হ্যাবিট থেকে তাদেরকে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে পরীক্ষাটা খুব একটা প্রবলেম হবে না। সেই লক্ষ্যেই আমাদের বিভিন্ন সরকার, রাজ্যের বিভিন্ন সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারও টু ফেসিলিটেট দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে ফেসিলিটি, অর্থাৎ তাদেরকে সাহায্য করবার জন্যে আগামী যে 2022-এ যারা সেন্ট আপ ক্যান্ডিডেট, তাদের টেস্ট পরীক্ষা হতে চলেছে। টেস্ট পরীক্ষার কথায় আমি যাচ্ছি না, টেস্ট পরীক্ষাটা পুরোপুরি অন্য একটা আঙ্গিকে হচ্ছে। মানে যে আঙ্গিকে হচ্ছে সেই আঙ্গিকে দেখতে গেলে টেস্ট পরীক্ষার খুব একটা ভ্যালুয়েশন বা খুব একটা ভ্যালু তাদের কাছে নাই। যাই হোক, সেটা আমি মানে তার সমালোচনা করছি না আমি এই মুহূর্তে। যাই হোক, সামহাউ টেস্ট পরীক্ষা হবে, বাট সামনের লক্ষ্যে, বাট দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টু লুক ফরওয়ার্ড, তাদেরকে সামনের দিকে, বিয়ন্ড টেস্ট এক্সামিনেশন, তাদেরকে সামনের দিকে তাকাতে হবে এবং অবশ্যই মানসিক দিকটাকে তাদেরকে অনেক স্ট্রং হতে হবে। তো সেই কারণে আমি বলবো যে সরকারও চিন্তাভাবনা করেছে, আমাদের টোটাল সিলেবাসটাকে রিডিউস করে দিয়েছে, বেশ কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে। ফলে ছেলেমেয়েদের মধ্যে একটা চিন্তা থেকেই যায়, যদি বাদ না দিত এর একটা ভালো দিক আছে কি, যদি বাদ না দিত ছেলেমেয়েরা আরেকটা চাপে পড়ে যেত যে একে অল্প সময়, তার উপরে পড়াশোনার অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে, তার উপরে এত বড় সিলেবাস, তাহলে আমরা কি করে কাভার করব। ফলে এই মানে সাইকোলজিক্যাল গ্রাউন্ডটা দেখে সরকার সিলেবাসটাকে কাটেল করেছে, রিডিউস করেছে। সেই রিডিউসড সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। সেই রিডিউস সিলেবাসের উপরেই আমি কিছু মানে এই মুহূর্তে দুই একটা কথাবার্তা বলবো, তবে অবশ্যই কোনো মানে টটকা বা কোনো ম্যাজিক্যাল কোনো সলিউশন আমি কাউকে দিতে পারবো না। আমি সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর এবং টপিক্যাল ডিসকাশন আমি একটু করব। তো তোমরা যারা দেখছো আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি সেটা আলোচনা করছি এবং পরবর্তী ক্ষেত্রে ফর ইউর বেটারমেন্ট, তোমাদের সুবিধার্থে আমি একটা লাস্ট মিনিট সাজেশন, নট অনলি ফর দ্য টেস্ট আপকামিং টেস্ট এক্সামিনেশন বাট ফর দ্য ফাইনাল এক্সামিনেশন, আমি একটা সাজেশন এদের কাছে রেখে যাব। যে সাজেশনটা আমি প্রতি বছরই করি, আশা করছি দিস উইল বি হেল্পফুল ফর ইউ, তোমাদের কাছে এটা অনেক সহযোগী মানে উপকারী হয়ে উঠবে। তো অ্যাট এ গ্লান্স আমি সেন, আমাদের প্রোজ সেকশন, সেন, আনসেন, গ্রামার পোর্শন এবং রাইটিং পোর্শন নিয়ে আমি অ্যাট এ গ্লান্স কিছু আলোকপাত মানে হাইলাইট করছি এই মুহূর্তে। তোমরা অলরেডি জানো, অ্যাওয়ার আছো, আমি সেটাতে যাচ্ছি না যে হোয়াট ইজ দ্য রিডিউসড সিলেবাস অ্যাকচুয়ালি। তো তবুও আমি টপিকসগুলো বলে যাচ্ছি যে রিডিউস সিলেবাসের মধ্যে আমাদের টোটাল সিলেবাসটাকে একটু বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিছু কাটেল করা হয়েছে। তার মধ্যে প্রোজ সেকশানে, পোয়েম সেকশানে ফার্স্ট আমি চলে যাই। পোয়েম সেকশানে দুটো পোয়েট্রি রাখা হয়েছে, তোমরা জানো, একটা হচ্ছে ফেবেল আর একটা হচ্ছে মাই ওয়ান ট্রু ফ্যামিলি রাখা হয়েছে। বাদ বাকিগুলো কাটেল করে দেওয়া হয়েছে। যেখানে পড়ে রয়েছে দ্য স্নেল পড়ে রয়েছে, সেটাকে রাখা হয়নি ছেলেমেয়েদের স্বার্থেই আর কি, যাতে তোমাদের উপরে চাপটা না পড়ে আর কি। নেক্সট প্রোজ সেকশানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, খুব ইন্টারেস্টিং টপিকস, সবাই পড়তে ভালোবাসে। এবং তার সঙ্গে আছে আমাদের মানে কি বলবো যে কাইট, যেটাকে আমরা বলছি যে আওয়ার রান অ্যাওয়ে কাইট, যেটাকে আমরা সংক্ষেপে মানে ইন এ সিঙ্গেল ওয়ার্ড কাইট বলেই সবাই পরিচিত, কারণ কাইটসের উপরে ডিসকাশন করা রয়েছে এবং সিম্বলিক্যাল একটা রাইটিং, যথেষ্ট তাৎপর্য গুরুত্ব রয়েছে এই টেক্সটটার। তো এই টোটাল 4টে টেক্সটের মধ্যেই দুটো পোয়েট্রি এবং দুটো প্রোজ নিয়ে পরীক্ষা হবে এবং ফুল মার্কসেরই পরীক্ষা হবে। ফলে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে এই দুটো সিলেবাস, এই কাটেল সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে বলে যে তোমরা
বিশেষ আর বাকিগুলো পড়তে হবে না, খুব একটা বেশি সময় লাগবে না, অর্থাৎ এসকেপ যে মানে মেন্টালিটি, সেই এসকেপিং মেন্টালিটি পড়তে হচ্ছে না বলে তাহলে ঠিক আছে। বোধহয় আমি যতটা পড়াশোনা করতেও মানে হয়তো পুরো সিলেবাস থাকলে আমাকে 5 ঘন্টা পড়তে হতো, এখানে হয়তো আমার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পড়লেই হয়ে যাবে, না, এটা কখনো করতে যাবে না। কারণ একটা কথা তোমরা জানবে, দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর ফার্স্ট এক্সটার্নাল এক্সামিনেশন, দেয়ার আর সো মেনি এক্সামিনেশানস ইউ হ্যাভ টু ফেস। হ্যাঁ, অর্থাৎ মনে রাখতে হবে বেসটা তোমাদের ভালো করে তৈরি করতে হবে, অর্থাৎ ফাঁকিবাজি মানসিকতা কিন্তু একেবারে আনবে না মনের মধ্যে, যে সিলেবাস কমিয়ে দিয়েছে বলে আমি কম পড়াশোনা করব, কম চিন্তা ভাবনা করব, আমি কম মেমোরি ওয়ার্ক করব, এটা কিন্তু একেবারেই করা চলবে না। আর একটা স্যার জিনিস আমারও যেটা মনে হয় যে রিডিউস সিলেবাসটা হয়েছে, কিন্তু বাকি যে সিলেবাসগুলো রয়ে গেল, স্টুডেন্টরা যদি একটু সময় নিয়ে সেগুলো একটু জাস্ট কাজ করে যায়, সেখান থেকেও শেখার আছে অনেক কিছু। নাহলে যখন পরবর্তীকালে অন্যান্য বড় পরীক্ষায় দিয়ে বা বড় কিছু মানে একদম পড়বে, তখন কিন্তু এগুলো স্কিপ করে যায়। এক্স্যাক্টলি, সবচেয়ে বড় কথা ম্যাথমেটিক্সে দেখলাম ত্রিকোণমিতি পুরোই বাদ। স্টুডেন্টরা যখন সায়েন্স নেবে সে তো তাহলে কি ত্রিকোণমিতি বাদ পড়ে যাবে না? তাহলে সেগুলোই বলছি, সম্ভব না, কিছুটা দরকার আছে, দরকার নিশ্চিতভাবে। এবং সবচেয়ে বড় কথা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি মানে শুধু এই নয় যে অনলি টু স্কোর মার্কস। হ্যাঁ, আমাদের এখানে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, বড় অ্যাচিভমেন্ট হচ্ছে শেখা। হ্যাঁ, দিস ইজ দ্য মানে মেইন পারপাস অর অবজেক্ট অফ আওয়ার লার্নিং। হ্যাঁ, টু কালেক্ট নলেজ ফ্রম এভরি স্ফিয়ার, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের নলেজ অর্জন করতে হবে। এবং এটা শুরু হলো মাধ্যমিক থেকে, তারপরে উচ্চ মাধ্যমিক আসবে, কলেজ আসবে, ইউনিভার্সিটি আসবে, তারপরে বিভিন্ন প্রফেশনাল এডুকেশান আসবে, ক্যারিয়ারিস্টিক এডুকেশান আসবে, কম্পিটিটিভ এক্সাম আসবে। যে কম্পিটিটিভ এক্সামে তুমি মানে একটা ছাত্র বা ছাত্রী যদি এই পুরো কম্প্রিহেনসিভ যদি প্রিপারেশান, সমস্ত কিছু পড়ার অভ্যাস যদি না করে, সেখানে গিয়ে তাকে ঠক্কর খেতে হবে। বাংলা, গণিত, ম্যাথ, ইংলিশ এগুলো সব সময়ই থাকে, সমস্ত মানে কি বলবো যে কম্পিটিটিভ যে এক্সাম আছে থাকবে, এগুলো কম্পালসারি। ফলে পড়ার অভ্যেসটা নষ্ট যেন না হয়, এটা মানে আই এম রিকোয়েস্টিং ইউ, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল মাই ফেভারিট স্টুডেন্টস, নট টু ডিস্ট্রয় ইউর রিডিং হ্যাবিট। তো এইরকমভাবে তোমাদেরকে পড়াশোনা একেবারেই মাথায় রাখবে না যে পরীক্ষা যেমন হয় তেমনই হচ্ছে, উইথ সেম ইম্পর্টেন্স, একই গুরুত্ব নিয়ে হচ্ছে। তো এই গেল আমাদের দুটো প্রোজ সেকশানে তোমরা কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা জানো, সেখানে কি কোশ্চেন হয়, কি ধরনের কোশ্চেন হয় সেগুলো তোমরা জানো। সেখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হয় কমপ্লিট, তারপরে এসএকিউ কোশ্চেন হয়, শর্ট আনসার টাইপ কোশ্চেন, মানে এক লাইনে ইউ হ্যাভ টু আনসার ইট ইন এ সিঙ্গেল সেন্টেন্স। সেখানে স্টেটমেন্ট রিজিন হয়, শর্ট কোশ্চেন হয়। এই রকম কোশ্চেনের মধ্যেই ট্রু ফলস তার মধ্যে আসে, ট্রু ফলস হয়। তো এই ধরনের কোশ্চেন যেমন হয়, অ্যাজ ইট ইজ, যেমন হয় তেমনটাই হবে। ফলে এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট টাইপের কোশ্চেন বাদ চলে যাবে, এমনটা নয় কিন্তু। অতএব গুরুত্ব কমিয়ে দেওয়ারও কোনো বা স্টাডি কম করারও কোনো রকম স্কোপ কিন্তু এখানে নাই। তো এই গেল আমাদের প্রোজ সেকশন, পোয়েট্রি মানে আমাদের টেক্সটের উপরে। এবারে আমি চলে যাই 20 নম্বরের আনসিন। সেই 20 নম্বরের আনসিন, অ্যাকচুয়ালি আনসিন ইজ আনসিন, লক্ষ্মীকান্ত জানো। আনসিন তো কেউ দেখতে পায় না, আনসিন কোথা থেকে কোশ্চেন সেটার কোথা থেকে করে, সারা জীবনে একই জিনিস আমাদের বেলাও আমরা দেখেছি। স্টিল আমরা একটা টেন্ডেন্সি দেখেছি যে আনসিনগুলো সাধারণত কোনো 2-1 বছরের কারেন্ট কোনো অ্যাফেয়ার, হ্যাঁ, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ইস্যু নিয়ে আনসিনগুলো হয়ে থাকে। তো সেই বেসিসে, বেসড অন দিস কনসেপশন, আমি হয়তো 2-একটা টপিকস, হ্যাঁ, ফ্রম হুইচ আনসিন প্যাসেজ ক্যান বি টেকেন বা ক্যান বি গিভেন অ্যাজ আনসিন প্যাসেজ, সেরকম 2-একটা টপিকস আমি তোমাদেরকে জাস্ট মেনশন করতে পারি। বাট দিস ইজ, আই এম নট শিওর দ্যাট ইট শ্যাল কাম, এটাই আসবে, আই এম নট শিওর। যেমন আমি বলতে পারি রিলেটেড টপিক, সেখানে আমি লিখেছি কোভিড-19, যেটা গোটা পৃথিবীকে মানে নাড়িয়ে দিয়েছে, সভ্যতার ইতিহাসে এরকম দেখা যায় না। ইয়াস যে ঝড় হলো, ইয়াস সাইক্লোন যেটা হলো, এর উপরে আসতে পারে। প্লাস্টিক পলিউশন নিয়ে এখন গোটা পৃথিবী মানে চিন্তিত, প্লাস্টিক পলিউশন, সেই প্লাস্টিক পলিউশন আছে। তারপরে কোনো স্পোর্টস পার্সোনালিটির কোনো মানে ক্যারিয়ার নিয়ে আসতে পারে, বায়োগ্রাফিক্যাল স্কেচ আসতে পারে।
অলিম্পিক 2021 অলিম্পিক্সের উপরেও আসতে পারে। আমি সম্ভাব্য এইগুলো তোমরা পেয়ে যাবে। আমি বলবো সত্যজিৎ এবং লক্ষ্মীকান্তকে বলবো যে এদের ইউটিউবের চ্যানেলের মধ্য দিয়ে পরবর্তী ক্ষেত্রে ইফ ইউ থিঙ্ক দিস ইজ নেসেসারি ফর ইউ, তোমরা পেয়ে যেতে পারো, পিডিএফ ফর্মে এটা দিয়ে দিবে, এনারা সব দিয়ে দিবে, তোমরা পেয়ে যাবে। একটা জিনিসও করতে পারি তোমাদের জন্য, যেটা স্যার একটা সাজেশন দিয়েছে, আমরা এইটাকে তোমরা বিভিন্ন বই দোকানে আমরা রেখে দিতে পারি, তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো। অবশ্যই অবশ্যই, আমাদের কোনো প্রবলেম চিন্ময়দা রয়েছে, হ্যাঁ কোনো প্রবলেম। আমাদের এখানে আমাদের বাজারের বুকেও অনেকগুলো বই দোকান আছেন, হাবুদা আছে এখানে, আমাদের এইদিকেও বই দোকান আছে, মাইতির বই দোকান আছে। তো ওখানে আমরা 3-4টে বই দোকান যেখানে রাজনগরে আছে ওখানে আমরা দিয়ে দিতে পারি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে, কোনো প্রবলেম হবে না। আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। আমাদের পুরো ব্যবস্থাপনাটাই স্টুডেন্টদের জন্য একদম। নেক্সট আমি চলে আসি, আনসিন তো চলে গেল। আনসিন স্টেরিওটাইপ যেরকম ট্র্যাডিশনালি কোশ্চেন আছে সেসব নিয়ে আমি বলছি না সেরকম কিছু। নেক্সট আমি গ্রামার পোর্শনটাতে একটু চলে আসি, কারণ গ্রামার এবং রাইটিং স্কিলস পোর্শন এই দুটো হচ্ছে এরিয়া যেটা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত অ্যাকচুয়ালি। ফার্স্ট উই হ্যাভ টু লার্ন গ্রামার, দেন we have to use grammar in writing skill, in writing sentences on different subjects. ফলে এই দুটো জায়গা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। ফলে গ্রামার পোর্শনটা আমার মনে হয় ছাত্রছাত্রীদের ভয় পাওয়ার খুব একটা জায়গা নাই, কারণ সেই ট্র্যাডিশনাল গ্রামার এখানে পড়ে, 3 থেকে 9 নম্বরের গ্রামার পড়ে, একই রকমের কোশ্চেন, আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস আছে, তারপরে আসছে কারেক্ট ফর্ম অফ ভার্বস 3টে থাকে, পারহ্যাপস 6টা গ্যাপস থাকে, 6টা না 3টে গ্যাপসই থাকে 3 নম্বরের, আর্টিকেল প্রিপোজিশন থাকে 3 নম্বরের, প্লাস হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড ফরম্যাটে, ডু অ্যাজ ডাইরেক্টেড যেখানে আমরা সবাই পরিচিত, তোমরা সবাই এতদিন ধরে। আর এর মাঝখানে আমি আর একটু মানে আই এম ভেরি ভেরি গ্রেটফুল, আই উড লাইক টু কংগ্রাচুলেট টু অল দোজ টিউটার্স, আমার বলতে ভুলে গেছি, অল দোজ টিউটার্স হু গাইডেড আওয়ার ফেভারিট স্টুডেন্টস টু দ্য রাইট ট্র্যাক। মানে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে ক্লাসরুম টিচিং ছিল না, তা সত্ত্বেও তারা জীবনের রিস্ক নিয়ে কীভাবে কোভিডের সময় থেকে যেভাবে তারা ছেলেমেয়েদেরকে গাইড করেছে, এটা রিয়েলি মানে আনবিলিভেবল। হ্যাঁ, উই আর মানে অল স্কুল টিচার্স শুড বি ইনডেটেড, ঋণে থাকা উচিত টু দেম, তাদের কাছে। ফলে এখানে বোঝা গিয়েছে যে প্রাইভেট টিচিং সিস্টেম যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এই মহামারী না এলে আমরা সেটা বুঝতে পারতাম না, প্যান্ডেমিক না এলে আমরা বুঝতে পারতাম। তো আমি আবার চলে আসি ব্যাখ্যাতে, গ্রামারের ব্যাখ্যাতে ডু অ্যাজ ডাইরেক্টেডে সেই ট্র্যাডিশনালি কোশ্চেন আসে, একটা ভয়েস চেঞ্জ আসে, একটা ন্যারেশন চেঞ্জ আসে, সেখানে একটা কখনো কখনো সিম্পল সেন্টেন্সে জয়েনিং আসে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং আসে, কখনো মানে কি বলবো আমার ডিগ্রি চেঞ্জ আসে, কখনো ইন্টারচেঞ্জ অফ স্পটস অফ স্পিচ আসে, বিভিন্ন রকম গ্রামার আসে, তবে স্টেরিওটাইপ। তবে এটাও অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নাই, কারণ সরকার বুঝেছে যে ইউ আর অ্যাফেক্টেড, ইউ আর মানে ট্রিমেন্ডাসলি অ্যাফেক্টেড। তোমাদের এমন করবে না যে মানে বিরাট কিছু কোশ্চেন, একটা ডিফিকাল্ট কোশ্চেন করে তোমাদের মনোবলকে ভেঙে দিতে চাইবে না। হ্যাঁ, তোমাদের মুখে হাসি ফোটাতেই চাইবে সরকার, সেই লক্ষ্যেই প্রশ্নপত্র সেরকমভাবেই হবে যাতে তোমরা ভালো মার্কস পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারো এবং মানে এই হাসিটাকে বজায় রাখতে পারো, সেরকম কাজই, সেরকম চিন্তাভাবনার মধ্যেই সরকার রয়েছে। ফলে সেই কারণে সিলেবাসটা রিডিউস করেছে। এরপরে আসছি, আমি চলে যাচ্ছি ফ্রেজাল ভার্ব, কম্পালসারি আইটেম। ফ্রেজাল ভার্ব 3টা পড়ে, এবং ফ্রেজাল ভার্বেরও আমি একটা লিস্ট তোমাদেরকে বলছি, এই মুহূর্তে আমার সময় নাই। এখানে আমি একটা ফ্রেজাল ভার্ব খুব সুন্দর লিস্ট করে দিয়েছি, যে লিস্ট থেকে আমি দেখেছি এভরি ইয়ার স্টুডেন্টস গেট 3 কমন ফ্রেজাল ভার্বস, এখানে আমি দিয়েছি। তোমরা পিডিএফ থেকে বা যেভাবে বললো ওনারা সাপ্লাই করবে, তোমরা কালেক্ট করবে। আই থিঙ্ক ইউ মাস্ট বি বেনিফিটেড। তো ফ্রেজাল ভার্ব 3 নাম্বার আছে, আর ফ্রেজাল ভার্বে আমার মনে হয় ছেলেমেয়েদের খুব একটা প্রবলেম হয় না, কোনোদিন প্রবলেম হয় না। আমি দেখেছি প্রায় 19 বছর 20 বছর চাকরি করছি, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সুবাদে আমরা দেখছি যে আমাদেরও একটা হিউম্যান হার্ট রয়েছে, এবং সেখানে আমাদের হিউম্যান হার্ট না থাকলেও ফ্রেজাল ভার্বটা এমন একটা এরিয়া, গ্রামারের এমন একটা এরিয়া যেখানে কিন্তু ছেলেমেয়েরা আজ যাই মিস করুক না কেন ফ্রেজাল ভার্বটা একদম মানে ফুল মার্কস তারা স্কোর করে। তো এই গেল গ্রামারের দিকটা চলে গেল। প্লাস আমি সবচেয়ে ভয়ঙ্কর বলবো না, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইট ইজ টু সাম এক্সটেন্ট ডিফিকাল্ট এরিয়া, দ্যাট ইজ রাইটিং স্কিল। অর্থাৎ রাইটিং স্কিলটা একটু ছেলেমেয়েদের সমস্যাই হয়, কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা
চিন্তায় থাকে এবং মুখস্থের মধ্যে দিয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে মুখস্থের মধ্যে দিয়ে যায়। তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু অ্যাটেম্প্ট এনি রাইটিং স্কিল। অ্যাকচুয়ালি যেটা করতে হয় রাইটিং স্কিলের নিয়ম যেটা, প্রথমে স্টুডেন্ট উড হ্যাভ টু লার্ন গ্রামার ভেরি ওয়েল, খুব ভালো করে গ্রামার শিখতে হয়। দেন দে হ্যাভ টু ইউজ দিস গ্রামার ইন ট্রান্সলেশন। এখন তো ছেলেমেয়েরা ট্রান্সলেশন করেই না, হ্যাঁ, মানে টিউটাররা বললেও করে না, সেই ট্রান্সলেট করতে হয়। ট্রান্সলেট করবার পরে সেন্টেন্স মেকিং ঠিকঠাক হয়ে গেলে পরে ইউ হ্যাভ টু অ্যাকুয়ার নলেজ অন ডিফারেন্ট টপিক্স বাই রিডিং ডিফারেন্ট বুকস, অর্থাৎ বিভিন্ন বই পড়ে বিভিন্ন বিষয়ের উপরে জ্ঞান সঞ্চয় করতে হয়। এখন স্টুডেন্টরা ম্যাগাজিন বা পেপারটা পড়েই না, কিন্তু দিস ইজ ভেরি নেসেসারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো টপিক যেগুলো আমরা এখন বুঝতে পারি, হয়তো আমাদের সময় আমরা পড়িনি কখনো, বাট নিউজ পেপারে অনেক কিছু পড়লে অটোমেটিক লেখা হয়, অটোমেটিক, মানে উই হ্যাভ টু কালেক্ট ইনফরমেশন। I know how to frame sentence, but we have not enough information. আমি সেন্টেন্স তৈরি করতে জানি কিন্তু তথ্য আমার কাছে নেই, তাহলে আমি কি করে আমি প্যারাগ্রাফটা সাজাবো, কি করে নোটিশটা লিখবো, হয় না এরকম ভাবে। ফলে এটা একটা টোটালটাই মানে গ্রামার অ্যান্ড রাইটিং ইজ মানে কি বলবো, মানে একে অপরের পরিপূরক আর কি, মানে হয় না শুধুমাত্র এটা মাধ্যমিক নয় স্যার, সমস্ত সারা জীবন পুরো স্টেপ বাই স্টেপ এক্সাম ভবিষ্যতে যা কিছুই করতে হবে গ্রামারের উপরে, কিন্তু সব পুরো গ্রামারের উপরে, মানে গ্রামারটা শিখতে হবে। গ্রামার শিখে তাদেরকে ট্রান্সলেটকে ব্যবহার করতে হবে। ট্রান্সলেটকে ব্যবহার করবার পরে সেই ট্রান্সলেট মানে করবার যে অভ্যাস তৈরি হয়ে গেলে তারপরে যদি তার বিভিন্ন টপিক্সের উপরে, আমি যদি বলি ইয়াসের উপরে নোটিশ পড়লো, ইয়াস সাইক্লোনের উপরে নোটিশ পড়লো, তাহলে ইয়াস সম্পর্কে যদি আমার সম্যক ধারণা থাকে, তথ্য থাকে, তাহলে আমি ট্রান্সলেট করে করে ঘরে প্র্যাকটিস করলাম। এবারে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা জানি। তার পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম যে পরীক্ষাতে আমি ইয়াসের উপরে নোটিশ এসেছে, আমার লেখাটা খুব একটা প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। ফলে এটা অ্যাকচুয়ালি অভ্যেসটা হারিয়ে গিয়েছে। আর এখন বলবো যে এই মুহূর্তে যারা এই প্র্যাকটিসের মধ্যে নেই তাদেরকে আমি বারণও করব যে এটা একটা লেংদি প্রসেস, এটা একদিনে হয় না। টেস্ট পরীক্ষার পরে শুরু করে আমি মানে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব, সেটা হয় না কখনো। এটা আমি তাদের জন্যই বলবো যারা এখন 5, 6, 7, 8-এ পড়ছো, তারা এই পথটা ফলো করো, হ্যাঁ। আর যারা মানে আপকামিং মাধ্যমিক এক্সামিনেশান দেবে 2022 সালে, তাদেরকে বলবো যে ইউ হ্যাভ টু ডিপেন্ড টু সাম এক্সটেন্ট অন সাজেশন। অফকোর্স তোমরা যে রাস্তাতে রয়েছো সেই রাস্তাতেই থাকো, আমি তোমাদেরকে ডিরেল করতে চাই না, সেই রাস্তাতেই থাকো। সেই প্রসঙ্গে আমি রাইটিং স্কিলের উপরে কিছু তথ্য, মানে 3টে রাইটিং স্কিল করতে হয়, তোমরা অলরেডি অ্যাওয়ার আছো। 3×10 30 নাম্বার সেখানে থাকে। রাইটিং স্কিলে কোনো রকমভাবে মানে রাইটিং স্কিলকে কাটেল করা হয়নি, কারণ রাইটিং স্কিল একটা কনস্ট্রাকটিভ জায়গা, রাইটিং স্কিলকে মারেনি, এখানে রাইটিং স্কিলকে ঠিকই রেখেছি। তো পরবর্তী ফলে রাইটিং স্কিল সম্পর্কে আমি তোমাদের একটু বলে রাখি। সেটা হচ্ছে রাইটিং স্কিলে তোমাদের থাকছে, প্রথমেই বলে রাখছি আমি, মানে প্রসেসিং আছে, প্রসেসিং রাইটিং আছে, ঠিক আছে। তারপরে নোটিশ রাইটিং আছে, রিপোর্ট রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, মূলত প্যারাগ্রাফ রাইটিং আছে। তারপরে লেটার রাইটিং আছে। লেটারের 2 রকমের আছে, পার্সোনাল ইম্পার্সোনাল লেটার আছে, অফিসিয়াল লেটার আছে। মানে অফিসিয়াল লেটারের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট, মানে তোমরা জোর দেবে অ্যাকচুয়ালি, লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার। আর অফিসিয়াল লেটারের মধ্যে তোমরা ধরে রাখো লেটার টু দ্য ওসি, ঠিক আছে, অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, লেটার টু দ্য হেডমাস্টার অফ এ পোস্ট অফিস। এই ধরনের যে লেটারগুলো রয়েছে, খুব লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল, হ্যাঁ হ্যাঁ, রিগার্ডিং অন সামথিং, এই ধরনের লেটারগুলো তোমরা অ্যাটেম্প্ট করবে। মাথায় রাখবে যে রাইটিং পোর্শনটাও মানে অ্যাজ ফার অ্যাজ মাই এক্সপিরিয়েন্স, লং এক্সপিরিয়েন্স কনসার্নস, যে খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, দেখবে হয়তো সব রাইটিং স্কিলগুলোই মানে তোমাদের রিচের মধ্যেই, আয়ত্তের মধ্যেই, যেখানে খুব একটা কনস্ট্রাকটিভ নলেজ দরকার হবে না। যেমন ধরো কনস্ট্রাকটিভ নলেজ দরকার হয় না এমন কিছু রাইটিং রয়েছে, খুব মিনিমাম মানে গ্রামার প্রয়োজন হয়, সবাই জানে, সেটা হচ্ছে প্রসেসিং রাইটিং, ঠিক আছে। সেখানে শুধুমাত্র প্যাসিভ ভয়েসের ব্যবহার করলেই আমরা, আর কিছু অ্যাডভার্ব আছে, কিছু লিঙ্কিং ওয়ার্ডস রয়েছে, সেগুলো ব্যবহার করলেই আমরা কমপ্লিট করে দিতে পারি, এবং সেখানে বেশি লেখার স্কোপও নাই। হ্যাঁ, মানে যতগুলো পয়েন্টস থাকে অ্যাকচুয়ালি ততগুলো পয়েন্টসকেই এক্সপ্রেস করতে হয়। নোটিশও সেম, নোটিশের ফর্মালিটিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ফর্মালিটির উপরে নাম্বার থাকে, কন্টেন্টের উপরে নাম্বার থাকে।
ফলে এই ধরনের রাইটিংগুলোই আসবে আমার যতদূর ধারণা। অর্থাৎ প্যারাগ্রাফ এই বছর আমার যেটা ধারণা, আমার মনে হয় যে প্যারাগ্রাফ হয়তো ড্রপ করলেও করতে পারে। আই ডু নট নো এক্স্যাক্টলি, বাট দিস ইজ মাই ভিউ। কারণ প্যারাগ্রাফটাতে ছেলেমেয়েদের একটু মানে সমস্যা হয়, হ্যাঁ। ফলে তোমাদের হয়তো প্রসেসিং রাইটিং, তারপরে নোটিশ রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এই 3-4টা, তারপরে ডায়েরি ফাইরি আছে, নোট মেকিং আছে, এগুলো আজকাল পড়ে না, তবুও তোমরা দেখে যাবে। কারণ নোট মেকিং, ডায়েরি রাইটিং এগুলো খুব কম সময়ে লিখতে হয়, কম কথাতে লিখতে হয়। দেখে রাখবে, চোখ বুলিয়ে রাখবে, মানে ছেড়ে দেবে না কোনো কিছু, চোখ বুলিয়ে যাবে। ফলে আমার মনে হয় খুব প্রবলেম হবে না, হ্যাঁ। তো এই রকমই আমি বললাম বিষয়গুলো। আর এরপরে আমি যে বললাম যে আমার লাস্ট মিনিট অফ সাজেশান, এখানে 32 পাতার একটা সাজেশান রয়েছে, একদম টেক্সটের আনসার সহ এবং রাইটিংয়ের ফরম্যাট, রাইটিং সহ একেবারে ফরম্যাট, কীভাবে নোটিশ লিখতে গেলে তোমাদেরকে কীভাবে তোমরা শুরু করবে, এন্ডিংটা কীভাবে শুরু করবে, এডিটোরিয়াল রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মালিটিটা কী হবে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কী হবে, কন্টেন্ট পার্ট কেমন হবে। কন্টেন্ট পার্টটা তো ডিফার করছে ক্যান্ডিডেট কেমন করে এক্সপ্রেস করবে। আচ্ছা, তার কী বলবো, কনক্লুডিং পার্টটা কেমন হবে, তার সাবস্ক্রিপশন কেমন হবে, তার এই সমস্ত কিছু নিয়ে একটা ছক আকারে বেশ সুন্দর পয়েন্ট দিয়ে দেয় অবশ্যই পয়েন্ট থাকে, সেই পয়েন্টের উপরেই ফোকাস করতে হয়। মানে স্টুডেন্ট, হ্যাঁ, তাদের দিকে যদি কিছু টিপস দেন যে একদম পয়েন্টগুলো দিয়ে কি করে, হ্যাঁ, পয়েন্টগুলো দিয়ে আমি একটু বলি এই প্রসঙ্গে। লক্ষ্মীকান্ত যেটা বললো যে একেবারে লোয়ার বেঞ্চের ছেলে মেয়েদের ক্ষেত্রে যে রাইটিংটা কীভাবে রাইটিংয়ে স্কোর করা যায়, সেক্ষেত্রে দেখো, আমি যদি সাপোজ ধরো আমি রাইটিংয়ের মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে বলছি, যেটা বেশি কঠিন আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখেছি। মানে একটা জায়গাতে আমার খুব একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতার কথা বলি, লক্ষ্মীকান্ত যখন তুমি বললে, মেদিনীপুরে আমি যার কাছে খাতা দেখি, তো সেখানে এক এক্সামিনার প্যারাগ্রাফ রাইটিং করতে দিয়েছে। প্যারাগ্রাফ রাইটিংয়ে সে শুধু মানে জাস্ট পয়েন্টগুলো মানে রাইট ডাউন করে ছেড়ে দিয়ে চলে গেছে, তো তুলে দিয়েছে। তো সেখানে এক্সামিনার 0 দিয়ে দিয়েছে। তো আমারও মনে হয়েছিল যে আমারও 0 দিয়ে দেওয়ারই কথা। তো যাই হোক, সেখানে হেড এক্সামিনার বলছে না, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানে কি বলছে যে পয়েন্টগুলো সে তুলেছে, সেই পয়েন্টে কোথাও না কোথাও হয়তো সেন্টেন্সটা স্টার্ট করেছে, বাট হি ক্যান নট কমপ্লিট ইট। এক্সামিনার বলছেন, হেড এক্সামিনার বলছেন যে এক্সামিনারকে ভাবতে হবে যে শুরু চেষ্টা করেছিল, অর্থাৎ তার যে এফর্টটা, সেই এফর্টটাকে আমাদেরকে প্রেজ করতে হবে, আমাদেরকে প্রশংসা করতে হবে। ফলে হ্যাঁ, স্টুডেন্ট দরদি, এবং সরকারও বলে দিচ্ছে, নীতিতেও বলে দিচ্ছে যে স্টুডেন্ট দরদি হতে হবে। ফলে আমি সমস্ত লোয়ার বেঞ্চের ছেলে মেয়েদেরকে বলবো যে পয়েন্টসগুলো থাকবে, সেই পয়েন্টসগুলোকে ইউজ করে তোমার হতে পারে তোমার সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি কারেক্ট নয়, বাট ইউ হ্যাভ টু রাইট। প্রত্যেকটা পয়েন্ট যা হোক করে তোমরা এক্সপ্রেস করার চেষ্টা করো, সেখানে দেখবে তোমরা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পেয়ে যাবে। মানে না, একেবারে ছেড়ে আসা যাবে না, একদম ছেড়ে আসা যাবে না। ফলে মানে গভর্নমেন্ট ইজ মানে কাইন্ড হার্টেড এনাফ, teachers are also kind hearted enough, examiners are also kind hearted enough, they are ready to give you marks. অতএব তোমরা ছাড়বে না, হ্যাঁ ছাড়বে না, ছাড়া যাবে না। পয়েন্টগুলো তুমি চেষ্টা করো। হয়তো বুঝতে পারছি তুমি সাবজেক্টটা লিখলে, ভার্বাল গ্রুপটাতে কিছু দিতে পারলে না, অবজেক্টটা যা হোক একটা কিছু দিল। এখানে আমাদেরকে এক্সামিনারদেরকে বলা হয়েছে যে পরীক্ষকদেরকে ভাবতে হবে ছেলেটা লেখবার চেষ্টা করেছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ তার যে চেষ্টা, তার যে এফর্ট, এই এফর্টটাকে এনকারেজ করবার জন্য তাকে মিনিমাম স্কোর দিতে হবে, মার্কস দিতে হবে। পাবেই। আবার কিছু রাইটিং আছে যেগুলো মানে ফর্মালিটির উপরে নাম্বার থাকে, কন্টেন্টের উপরে নাম্বার থাকে, যেমন নোটিশ রাইটিং ফর্মালিটি, অর্থাৎ সেখানে একেবারে উপরে স্কুলের ঠিকানা, তারপরে নোটিশ করে বড় করে লিখে নোটিশের উপরে নোটিশ অন, কার উপরে নোটিশ নাম্বার, ডেট, হ্যাঁ, তারপরে সাবজেক্ট, প্লাস লাস্টে এবারে মানে কাউন্টার সাইড বাই দ্য হেডমাস্টার, তার যে জায়গা, তারপরে যিনি নোটিশ রাইটার তার যে সিগনেচার। পোর্শনটা বলছিলাম যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে, 2+8 করে থাকে। ফলে তোমরা ফর্মালিটিটা মেনটেন করবে। তারপরে কন্টেন্ট পার্টে
যেটুকু পারবে অন্তত 2-4 লাইন 6 লাইন লেখো, ফলে 2+ যদি কন্টেন্টটা টাচ করো 2+ সামথিং নাম্বার তুমি এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। যারা ভালো স্টুডেন্ট ভালো তারাও তো লিখবি, ভালো স্টুডেন্টদের কথাই বলছি না, আমাদের চিন্তা হচ্ছে মিডিওকার এবং একেবারে ব্যাক বেঞ্চারদের কথা চিন্তা নিয়ে আমরা বেশি চিন্তিত এবং ভাবিত। ফলে তোমরা এই রুলস ফলো করলে দেখবে আমার মনে হয়নি যে সামনের যে মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুব একটা বেশি প্রবলেমে ফেলবে, সমস্যায় ফেলবে আমার মনে হয়নি। আর কনফিডেন্স লেভেলটা আমি আবারও বলবো, কিপ ইউর কনফিডেন্স লেভেল অলওয়েজ হাই। আত্মবিশ্বাসের লেভেলটাকে, স্তরটাকে সবসময় হাই রাখো। মনে মনে বলো যে ইয়েস উই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। যতই বড় করোনা ভাইরাস, এর থেকেও বড় করোনা মানে বড় ডিজিজ, মারণ রোগ আসুক না কেন, তোমাদের কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে, আমাদের দরকার মনোবলটাকে স্টোর করতে হবে, ব্যাকআপ করতে হবে। না, পড়াশোনা তেমন ডিটাচ পুরো একদম। ফলে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা স্বামী বিবেকানন্দের বই মাঝে মাঝে পড়ো, ইন্সপিরেশনাল বুক কিছু পড়ো। আমরাও বলবো, আমরা মাঝে মাঝে আসবো। সত্যজিৎ মানে এই কিউরিওসিটি সংবাদ বার্তা যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, সত্যি মানে কি বলবো, মেনি থ্যাঙ্কস টু দেম। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আমরা যদি আরো ইংলিশের উপর আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। এবং আমি আসবো মানে আমি শুধুমাত্র স্কোর করবার জন্য আসবো না, আমি তোমাদেরকে মেন্টালি এনকারেজ করবার জন্য আসবো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা মানসিক কনফিডেন্স লেভেলটাকে হাই রাখো, বিবেকানন্দের বই পড়ো, নিজেকে নিজে সেলফ রেট্রোস্পেকশন যেটাকে আমরা বলি, আত্মসমীক্ষার মধ্যে দিয়ে যাও। আর একেবারে যে অভ্যেসগুলো মানে খারাপ অভ্যেসের মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে এখন বর্তমানে রয়েছে, তোমরা বেরিয়ে এসো প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। সেই অভ্যেস থেকে বেরিয়ে এসো। মাধ্যমিকটা হয়তো পাস করে যাবে যে হোক করে, কিন্তু পরবর্তী শুধু পাস করে কোনো লাভ হবে না। সেই অভ্যেস থেকে বেরিয়ে এসে পজিটিভ যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড গ্রহণ করো। আশা করি পৃথিবীর কোনো শক্তি ছাত্র যুবদের যে মনের শক্তি, যে ইচ্ছে শক্তি, সেই ইচ্ছে শক্তির কাছে টিকতে পারবেনি। তো এই বলে আমি আর বিশেষ কিছু বলছি না। পরবর্তী ক্লাস আর বা যদি আমাকে ডাকেন ওনারা, আমি আসবো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি আসবেন, আরো অন্যান্য ক্লাসও দেবেন ইংলিশের উপর, কিছু মোটিভেশন কিছু ক্লাস আমরা চাই, আপনি আসবেন। তো আপনাকেও সেটা রিকোয়েস্ট রইল আমাদের তরফ থেকে। আমি অবশ্যই আসবো। সাথে আমি আর দীর্ঘায়িত করছি না। তোমরা এই পর্যন্তই যেটুকু বললাম এগুলো একটু জাস্ট ফলো আপ করো, একটু মেমোরাইজ করো, সেগুলোকে ম্যাটেরিয়ালাইজ করবার চেষ্টা করো। তার বাস্তবায়ন শুনে ফেললে তো হবে না, তার বাস্তবায়ন করবার চেষ্টা করো। এইভাবে চলো। আর আমি যে ম্যাটেরিয়াল দিয়ে যাচ্ছি এগুলো তোমরা আমার মনে হয় কালেক্ট করবে, তোমাদের উপকার লাগবে। কারণ কোনো একটা সোর্স থেকে তো আমি কমপ্লিট নলেজ অ্যাকুয়ার করতে পারি না। একটা কথাই আছে, ফিকেল মেক্স এ পিকেল, অর্থাৎ রাই গড়িয়ে বেল হয়, অর্থাৎ বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। ফলে আমি একটা জায়গায় ইংরেজি পড়ছি, সেইখান থেকেই আমি সব কিছু আবার হয়ে যাব, এটা কিন্তু নয়। মানে অনেক স্টুডেন্টে কিন্তু এই মেন্টালিটি, না, দিস ইজ নট রাইট। আমি একজন স্যারের কাছে পড়ছি, তারই নোট পড়বো, না, এটা একেবারে মূর্খামি, দিস ইজ ফুলিশ টাস্ক আমি মনে করি। কেউ একটু গ্রামারটা ভালো জানে, কেউ রাইটিংটা ভালো জানে, কেউ টেক্সটটা ভালো জানে। ফলে সবার কাছ থেকে বিন্দু বিন্দু করে, যেমন ড্রপ বাই ড্রপ যেমন কলসি পূরণ হয়, তেমনি সবার কাছ থেকে নলেজ নিয়েই নলেজটা কিন্তু কমপ্লিট হয়, এটা মনে রাখতে হবে। তো এইভাবে চলো, খুব একটা প্রবলেম হবে না। আমি যে কথাবার্তাগুলো বলছি সেগুলো আবার রাজনগর সারাউন্ডিং ছেলেমেয়েদের জন্য বলছি না, ঘাটাল মহকুমা, ইভেন পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ, তারা যদি মনে করে আমাদের এই সাজেশান বা এই যে কথাবার্তা তাদের ভালো লেগেছে, তোমরা যদি পেতে চাও অ্যাকচুয়ালি, তাহলে এর উপরে, এই ডিসকাশনের উপরে এবং যে সাজেশান ডেসক্রিপশান একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে তোমরা তোমাদের যে আলোচনার বিষয়বস্তু এবং যে লাস্ট মিনিট সাজেশান দিলাম সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।